রামপুর নামের এক গ্রামে রঘু নামে এক গরিব গাজর বিক্রেতা বাস করত। সে তার মেয়ে পুনমের সঙ্গে থাকত, যে খুব অসুস্থ থাকত। রঘুর একটি ছোট ক্ষেত ছিল, যেখানে সে গাজর চাষ করত। রঘু প্রতিদিন তার ঝুড়িতে গাজর নিয়ে পুরো গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করত। গাজর নিন, গাজর, তাজা গাজর। হে ভগবান, আজ একটা গাজরও বিক্রি হলো না। পুনমের জন্য ওষুধও নিতে হবে। যদি সে ওষুধ না পায় তবে তার শরীর আরও খারাপ হয়ে যাবে। রঘু, কি হয়েছে বাবা? এত উদাস কেন? আজ কি কোনো গাজর বিক্রি হয়নি? আমি তো বলি এই কাজ ছেড়ে শেঠ ভূষণের কাছে কাজে লেগে যাও। সে তোমাকে ভালো টাকা দেবে। অথবা তুমি তোমার ক্ষেতে অন্য কোনো সবজি চাষ করো। না কাকা, এটাতেই আমার দিন চলে যায়। শেঠ ভূষণের কাছে যদি কখনো প্রয়োজন হয় তবে নিশ্চয়ই কাজ করব। আর অন্য সবজি চাষের কথা বলছেন? কাকা, আমার ক্ষেতটা খুব ছোট, ওতে একরকম সবজিই চাষ করা যায়। আর আমার গাজর ফলাতে ভালো লাগে, তাই আমি গাজরই চাষ করি। হ্যাঁ বাবা, তুমি খুব ভালো, কিন্তু কি করবে? তোমার কপাল খারাপ। তোমার স্ত্রী যদি মারা না যেত তবে আজ তোমার পরিবার খুব ভালোভাবে চলত। হ্যাঁ কাকা, তা তো ঠিক, কিন্তু কি করব? পুনমের শরীর আরও খারাপ হচ্ছে, আর আমার গাজরও বিক্রি হচ্ছে না যে তার জন্য ওষুধ আনব। খুব চিন্তায় পড়েছি, কি করব? যদি ওষুধ নিয়ে না যাই তবে ওর শরীর খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে বাবা, এখনো অনেক সময় আছে। তুমি যাও, তোমার গাজর বিক্রি হয়ে যাবে। গাজর নিন, গাজর, তাজা গাজর। রঘু ভাই, এত দেরি করে দিলেন? আমি কতক্ষণ ধরে আপনার অপেক্ষা করছি। আমার ছেলে কাঁদছে, বলছে মা গাজরের হালুয়া বানিয়ে দাও। আমাকে ১০০ টাকার গাজর দিন, যাতে আমি ছেলেকে হালুয়া বানিয়ে দিতে পারি। নিন বোন, এক্ষুনি দিচ্ছি। রঘু তাকে গাজর দিল এবং এগিয়ে চলল। এভাবেই রঘু বাড়ি বাড়ি গিয়ে গাজর বিক্রি করত এবং সংসার চালাত। সে মনে মনে ভাবল, গাজর তো অনেক বিক্রি হলো, আর টাকাও এসেছে। এখন গিয়ে পুনমের জন্য ওষুধ নিয়ে আসি। কালও ওষুধ খায়নি। রঘু ওষুধ নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে এসে দেখল তার মেয়ে বিষণ্ণ মনে বসে আছে। মা, দেখো, আমি ওষুধ এনেছি, ওষুধ খাও, তোমার ভালো লাগবে। আব্বাজান, আপনি জানেন আমি ঠিক নেই। আমার মাথা খুব ব্যথা করছে। চিন্তা করো না মা, শুধু ওষুধ খাও আর বিশ্রাম করো। ওষুধ এক্ষুনি কাজ করবে। মেয়ে রঘুর কথা শুনে ওষুধ খেয়ে নিল। কিছুক্ষণ দুজনে চুপ করে বসে রইল। মা, কাল থেকে তুমি প্রত্যেক দিন এই ওষুধ পাবে। শুধু তুমি সুস্থ থাকো, এটাই আমার সুখ। আব্বাজান, আপনি আমাকে নিয়ে কতটা চিন্তিত থাকেন আমি জানি। এভাবেই কথা বলতে বলতে বাবা মেয়ে ঘুমিয়ে পড়ল। রঘু সকালে তার ঝুড়ি নিয়ে খেতে যেত এবং ঝুড়ি ভর্তি গাজর তুলে গ্রামে বিক্রি করত। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন রঘু যখন গাজর বিক্রি করতে বেরিয়েছিল, তখন তার ক্ষেতের পাশ দিয়ে এক রাখাল তার গরু নিয়ে যাচ্ছিল। গরুগুলো গাজর দেখে রঘুর ক্ষেতের দিকে দৌড়ে গেল। তারা রঘুর ক্ষেতের গাজর খেতে শুরু করল। চলো এবার থামো। জানি না কার ক্ষেত, মালিক এলে পুরো টাকা নেবে, আর আমার কাছে অত টাকা নেই। চলো পালাও, এবার বাড়ি গিয়ে খেও। রাখাল দ্রুত তার গরু নিয়ে সেখান থেকে চলে গেল। কেউ তাকে দেখতে পায়নি। রঘুর উপার্জনের একমাত্র রাস্তা ছিল এই গাজরের ক্ষেত, যা এখন ধ্বংস হয়ে গেছে। রঘু এই খবর কিছুই জানত না। ওদিকে রঘু খুব খুশি ছিল। সে মনে মনে ভাবছিল, এখন গাজর ভালো বিক্রি হচ্ছে। আমি কিছুদিনের মধ্যে টাকা জমিয়ে আমার মেয়ের জন্য একটা সুন্দর লাল রঙের স্যুট কিনে দেব। অনেক দিন হয়ে গেছে ওকে নতুন পোশাক দিইনি, কারণ অন্যান্য খরচ অনেক থাকে। কিন্তু এবার আমি নিশ্চিত ওকে স্যুট কিনে দেব। এই সব ভাবতে ভাবতে রঘু বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে রঘু ঝুড়ি নিয়ে গাজর তুলতে খেতে গেল, কিন্তু ক্ষেত দেখেই তার বুক কেঁপে উঠল। এ কি হলো? সব গাজর কোথায় গেল? পুরো ক্ষেত যে খালি। কাছে গিয়ে সে দেখল কেউ সব গাজর খেয়ে ফেলেছে। কিন্তু সেই কে তা রঘু জানত না। রঘু খুব ভেঙে পড়ল। তার চোখে জল চলে এলো। আমার কাছে রুজি রোজগারের আর কোনো উপায় নেই। এখন আমি কি করব? রঘু বিষণ্ণ মনে বাড়ি ফিরল। আব্বাজান, আজ আপনি গাজর বিক্রি করতে যাননি? সব ঠিক আছে তো? আপনার শরীর খারাপ হয়নি তো?
শরীর তো ঠিক আছে মা, কিন্তু কপাল খারাপ। খেতে গিয়ে দেখি পুরো ক্ষেত খালি। জানি না কে আমার সব গাজর খেয়ে ফেলেছে। আশেপাশে লোকেদেরও জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ কিছু জানে না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আবার যদি গাজর লাগাই তবে ৩-৪ মাস সময় লাগবে। এতদিন আমরা কি করব, সংসার কিভাবে চলবে? আব্বাজান, আপনি এত চিন্তা করবেন না। আমি এমনিতেই অসুস্থ। আপনি এত চিন্তা করলে আপনারও শরীর খারাপ হয়ে যাবে। আপনি বরং নতুন গাজর না হওয়া পর্যন্ত গ্রামে অন্য কোনো কাজ খুঁজে নিন। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। রামু কাকা আগে আমাকে শেঠ ভূষণের কাছে কাজ করার কথা বলতেন, কিন্তু কখনো প্রয়োজন পড়েনি। এখন আমি সরাসরি শেঠ ভূষণের কাছেই যাব। রঘু শেঠ ভূষণের কাছে কাজের জন্য গেল। রঘু সব কথা শেঠজিকে খুলে বলল। শেঠজি, আমি কাজের খোঁজে আপনার কাছে এসেছি। আমাকে যে কোনো কাজ দিন, আমি মন দিয়ে কাজ করব। আপনাকে কোনো অভিযোগের সুযোগ দেব না। কি হলো রঘু, তুমি এখানে কাজ করছো? তোমার গাজরের কি হলো? তুমি তো গাজর বিক্রি করতে না? হ্যাঁ রঘু, তোমার কপাল সত্যি খুব খারাপ। ঠিক 2 দিন আগেই আমার একজন লোক দরকার ছিল, যে কালই কাজে যোগ দিয়েছে। এখন আমার আর কাউকে প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি প্রয়োজন হয় তবে নিশ্চয়ই জানাবো। শেঠজি, আমি অনেক আশা নিয়ে এসেছি। আমাকে ছোট কোনো কাজ দিন, মজুরিও কম দেবেন, আমি কিচ্ছু বলবো না। আরে রঘু, এখন কাজ নেই বললাম তো। যাও, কাজ থাকলে খবর দেব। রঘু কাজ পেল না। সে বাড়ি না ফিরে সারা গ্রামে আরও কয়েক জায়গায় কাজ খুঁজল, কিন্তু কোথাও কাজ পেল না। সে ভাবল, গ্রামে তো কাজ পাচ্ছি না, আর দূরের কোনো গ্রামে গিয়ে কাজ করা সম্ভব নয়। আমার অসুস্থ মেয়ে বাড়িতে একা থাকে, আমাকে দ্রুত ফিরতে হয়। এখন কি করি? রঘু কাজ খুঁজতে খুঁজতে রাত করে বাড়ি ফিরল। আব্বাজান, কোনো কাজ পেলেন? না মা, সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘুরলাম, কেউ কাজ দিল না। তবে চিন্তা করো না, কাল আবার চেষ্টা করব। তুমি কি ওষুধ খেয়েছ? এখন শরীর কেমন? না আব্বাজান, ওষুধ সকালে শেষ হয়ে গেছে। আপনাকে বলতে মনে ছিল না। এ কি বলছো মা? তুমি জানো তোমার শরীর কতটা খারাপ? ওষুধ ছাড়া তোমার চলে না। আমাকে আগে বললে না কেন? আমি যেভাবেই হোক টাকা জোগাড় করে ওষুধ নিয়ে আসছে। তোমার ওষুধের জন্য আমি কারো কাছ থেকে ধার নেব, কিন্তু ওষুধ আনবই। তুমি একটু অপেক্ষা করো। আব্বাজান, রাত হয়ে গেছে। আমার একা থাকতে ভয় লাগবে। থাক এখন, কাল সকালে আনবেন। আর আপনার কাছে তো টাকাও নেই। হে আল্লাহ, এবার গাজর যেন তাড়াতাড়ি হয়ে যায়, যাতে আমি সংসার চালাতে পারি। পরের দিন রঘু যখন কাজ সেরে বাড়ি ফিরল, দেখল তার মেয়ে মেঝেতে পড়ে আছে। সে দ্রুত মেয়েকে তুলে বিছানায় শোয়াল এবং মুখে জল দিল। কিছুক্ষণ পর চোখ খুলল। রঘু বুঝল একবেলা ওষুধ না খাওয়ার ফল এটি। রঘু ভাবল, আমাকে যেভাবেই হোক ওষুধ আনতে হবে। আমার বেঁচে থাকার একমাত্র সম্বল এই মেয়ে। এর যদি কিছু হয়, আমি জ্যান্ত মরে যাবে। রঘু সরাসরি তার বন্ধু অর্জুনের কাছে গেল, যে অন্য গ্রামের এক জমিদারের কর্মচারী ছিল। সেই জমিদার চড়া সুদে টাকা ধার দিত। অর্জুন ভাই, আমার টাকার খুব দরকার। মেয়ের জন্য ওষুধ কিনতে হবে। তোমার মালিকের থেকে আমাকে কিছু টাকা ধার পাইয়ে দাও। রঘু, টাকা তো পাইয়ে দেব, কিন্তু আমার মালিক খুব ভয়ঙ্কর লোক। সে সুদ অনেক বেশি নেয়। যদি সময় টাকা দিতে না পারো, তবে সে তোমার ক্ষেত কেড়ে নেবে। ভালো করে ভেবে দেখো। অর্জুন ভাই, আমি 3 মাসের মধ্যে সুদ সহ টাকা দিয়ে দেব। আমি খেতে গাজর লাগিয়েছি, ওগুলো বিক্রি করেই টাকা শোধ করব। অর্জুন তাকে জমিদারের কাছে নিয়ে গেল। রঘু রাজি হল। আমি তোমাকে 3000 টাকা দেব। 3 মাস পর তোমাকে 4500 টাকা ফেরত দিতে হবে। রঘু টাকা নিয়ে হেকিমের কাছ থেকে ওষুধ কিনে বাড়ি ফিরল। মেয়েকে ওষুধ খাওয়ালো। এভাবেই কিছুদিন কাটল। রঘু খেতে অনেক পরিশ্রম করছিল, কিন্তু গাজর কিছুতেই বড় হচ্ছিল না। আব্বাজান, গাজর কি হলো? আব্বাজান, আপনি চিন্তা করবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, নিশ্চয়ই ভালো কিছু হবে। না মা, 2 মাস হয়ে গেল গাজর হচ্ছে না। জানি না কি হয়েছে, মনে হচ্ছে যেন কেউ জাদু করেছে। রঘু খেতে গিয়ে একা বসে কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তার কাছে নালিশ করতে লাগল। তখন সেখান দিয়ে এক সাধু মহারাজ যাচ্ছিলেন। তিনি রঘুকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন। সাধু মন দিয়ে সব শুনলেন। সাধু যাওয়ার আগে তার পাত্রের জল থেকে এক চুমুক জল রঘুর খেতে ছিটিয়ে দিলেন এবং চলে গেলেন। রঘুর কাছে ধার নেওয়া সব টাকাও শেষ হয়ে গিয়েছিল। ঘরে খাবারও ছিল না। রঘু ভেঙে পড়ল। পরের দিন সকালে সে ভাবল অর্জুনের বাড়িতে গিয়ে কিছু খাবার চেয়ে আনবে। পথে ক্ষেতের ভেতর দিয়ে যাওয়ার সময় সে ভাবল একবার ক্ষেতটা দেখে যাই।
খেতে গিয়ে সে দেখল পুরো ক্ষেত খালি, কিন্তু যেখানে সাধু জল ছিটিয়েছিলেন সেখানে একটি অদ্ভুত গাছ হয়েছে এবং তার উপরে গাজর ঝুলছে। রঘু অবাক হয়ে ভাবল, গাজর তো মাটির নিচে হয়, এটা উপরে কিভাবে এলো? আর এক রাতে গাছটা এত বড় কিভাবে হলো? গাছে দুটি গাজর ছিল। রঘু ভাবল একটি মেয়ে খাবে আর একটি সে। অর্জুনের কাছে খাবার চাইতে তার লজ্জা লাগছিল। সে যেই গাজর দুটি ছিঁড়ল, দেখল সেখানে সাথে সাথে আরও নতুন দুটি গাজর গজিয়ে উঠল। সে বুঝল এটা সেই সাধুর জলেরই কেরামতি। রঘু খুশি মনে বাড়ি ফিরে মেয়েকে সব বলল। তারপর ঝুড়ি ভরে গাজর তুলে গ্রামে বিক্রি করতে গেল। রাত করে যখন সে ফিরল, দেখল এক অলৌকিক ঘটনা ঘটেছে। তার মেয়ে পুনম, যে 10 বছর ধরে অসুস্থ ছিল এবং বড় বড় ডাক্তার দেখিয়েও ভালো হয়নি, সে এখন পুরোপুরি সুস্থ হয়ে চলাফেরা করছে। রঘু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। রঘু বুঝল এটা আল্লাহর রহমত। আব্বাজান, ওই গাজর খাওয়ার পর থেকেই আমি সুস্থ বোধ করছি। রঘু, তোমার ক্ষেত তো নষ্ট হয়েছিল, তবে গাজর পাচ্ছ কোথায়? আর তোমার মেয়েই মা কিভাবে সুস্থ হলো? রঘু সরল মনে তাকে জাদুর গাজর গাছের কথা বলে দিল এবং তাকে দেখাতে নিয়ে গেল। কিন্তু খেতে গিয়ে দেখল সেখানে কিছুই নেই, পুরো ক্ষেত খালি। রঘু, আমার সঙ্গে ইয়ার্কি করছো? আমি কাজে গেলাম। রাতে সে স্বপ্নে সেই সাধুকে দেখল। রঘু পরদিন থেকে রাতে গাজর তোলা আর দিনে বিক্রি করা শুরু করল। 3 মাস শেষ হতে আর 7 দিন বাকি। রঘু কিছু টাকা জমালেও জমিদারের পুরো টাকা এখনো হয়নি। একদিন ফেরার পথে দেখল গ্রামের এক লোক মুকেশ সাহেব মৃত্যুশয্যায়। রঘু সাথে সাথে তার কাছে থাকা একটি জাদুর গাজর তাকে খাইয়ে দিল। 10 মিনিটের মধ্যে মুকেশ সাহেব সুস্থ হয়ে উঠে বসলেন। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল যে রঘুর গাজর খেলে মানুষ সুস্থ হয়ে যায়। লোকে দূর দূরান্ত থেকে রঘুর কাছে আসতে লাগল। 3 মাস পূর্ণ হলে জমিদার অর্জুনকে নিয়ে রঘুর বাড়ি এলেন টাকার জন্য। রঘুর কাছে তখনও পুরো টাকা ছিল না। সে কিছু টাকা দিল এবং 5 দিনের সময় চাইল। জমিদার তাকে খুব অপমান করলেন এবং হুমকি দিলেন। রঘু আরও কঠোর পরিশ্রম করতে লাগল। ওদিকে জমিদার বাড়ি ফিরলে দেখলেন তার স্ত্রী বিদ্যা অজ্ঞান হয়ে পড়ে আছেন। ডাক্তার এসে বললেন তার মাথায় টিউমার হয়েছে, যা যে কোনো সময় ফেটে যেতে পারে, আর এর অপারেশন শুধু বিদেশে সম্ভব, আর হাতে সময় মাত্র 2 দিন। মালিক, রঘুর গাজরের কথা সবাই বলছে, একবার চেষ্টা করে দেখুন। জমিদার প্রথমে বিশ্বাস না করলেও পরে উপায়হীন হয়ে রঘুকে ডাকলেন। রঘু গাজর নিয়ে এলো এবং জমিদারের স্ত্রীকে খাওয়ালো। 10 মিনিটের মধ্যে তিনি সুস্থ হয়ে গেলেন। জমিদার নিজের ভুলের জন্য রঘুর কাছে ক্ষমা চাইলেন এবং তার সব ঋণ মুকুব করে দিলেন। এরপর রঘুর গাজরের খ্যাতি এতই বাড়ল যে বড় বড় ব্যবসায়ীরা তার থেকে গাজর কিনতে এলো। অল্প দিনেই সে খুব ধনী হয়ে গেল এবং গ্রামের সবচেয়ে বড় মানুষ হয়ে গেল। কিন্তু এত কিছুর পরও রঘুর মনে অহংকার এলো না। সে সারা জীবন গরিবদের সাহায্য করে কাটাল। এভাবেই একজন সৎ এবং পরিশ্রমী মানুষের ভাগ্য বদলে গেল।